এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ শুরুর ঠিক আগে ৭ই মার্চ বঙ্গবন্ধু এই ডাক দেন। বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার এই ডাক ছিল একটি চূড়ান্ত স্বাধীনতার আহ্বান। কিন্তু ২৫শে মার্চ কি হয়েছিল? ২৫শে মার্চ রাতে শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট। বিজয় দিবসের কথা বলতে গেলে আগে জানতে হবে এই নারকীয় ঘটনার কথা। তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের চালানো হামলা, ঢাকায় এক রাতের অভিযান, যাতে প্রায় ২৫,০০,০০০ মানুষের প্রাণহানি হওয়া, সেই রাতটিকে স্বাধীন বাংলাদেশে বর্ণনা করা হয় কালরাত্রি হিসেবে, আর যার কোড নেম ছিল অপারেশন সার্চলাইট। সময়টা ছিল রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানে বাঙালিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব সীমিত ছিল। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসন পেয়ে দারুণ জয় অর্জন করে। ফলে তারা সরকার গঠনের জন্য স্পষ্ট ম্যান্ডেট পায়। তবে পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পশ্চিম পাকিস্তানি নেতৃত্ব ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও ছিল অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য, বাড়তে থাকে পাক অত্যাচার। গণপরিষদের অধিবেশন স্থগিত করায় ঢাকা তখন বিক্ষোভের শহর। ঢাকায় ইতিমধ্যে ওড়ানো হয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। এরই মধ্যে ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন। ডামি রাইফেল নিয়ে ঢাকার রাস্তায় মার্চ করছেন ছাত্রছাত্রীরা। মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা তখন পূর্ব পাকিস্তানের ১৪তম ডিভিশনের জিওসি ছিলেন। অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের অন্যতম পরিকল্পনাকারী তিনি। A stranger in my own country, East Pakistan, 1969 to 1971. এই শিরোনামের এক স্মৃতিচারণমূলক গ্রন্থে তিনি লিখেছেন, ১৯৭১ সালের ১৭ই মার্চ রাতে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান টেলিফোনে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসাইন রাজাকে কমান্ড হাউসে ডেকে পাঠান। মেজর জেনারেল রাও ফরমান আলী ছিলেন পূর্ব পাকিস্তান গভর্নরের উপদেষ্টা। দুজন সেখানে যাওয়ার পর টিক্কা খান তাদের বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলিটারি অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, আর সেই কারণে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সামরিক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী ১৮ই মার্চ সকাল থেকে ক্যান্টনমেন্টে খাদিম হুসাইন রাজার বাড়িতে রাও ফরমান আলী এবং তিনি দুজন মিলে অপারেশন সার্চলাইটের খসড়া তৈরি করেন। অপারেশন সার্চলাইট পরিকল্পনা সম্পর্কে খাদিম হুসেন রাজা তার ওই বইতে পরিকল্পনার মূল দিকগুলি উল্লেখ করেছিলেন, যেমন যে কোনো ধরনের বিদ্রোহ বা বিরোধিতাকে কঠোরভাবে দমন করা হবে। সফল হওয়ার জন্য আকস্মিক চমক এবং চাতুরির গুরুত্ব আছে। সেনাবাহিনী প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকেও চাতুরির আশ্রয় নিয়ে তাদের সাহায্য করার পরামর্শ দিয়েছিল। বাঙালি সেনা সদস্য ও পুলিশকে নিরস্ত্র করা হবে। বিশেষ করে পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলসের অস্ত্রাগার, রাজারবাগের রিজার্ভ পুলিশ এবং চট্টগ্রামে ২০,০০০ রাইফেলের অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ আগে ভাগে নিয়ে নেওয়া হবে। অপারেশন শুরুর সাথে সাথে সমস্ত রকমের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে যাচাই বাছাই করে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। অস্ত্রশস্ত্র এবং অপরাধীদের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘিরে ফেলতে হবে এবং তল্লাশি চালাতে হবে। শেখ মুজিবকে জীবিত অবস্থায় ধরতে হবে। এর বাইরে ১৫ জন আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির নেতার বাড়িতে তল্লাশি চালাতে হবে। তাদের কাউকে পাওয়া গেলেই গ্রেপ্তার করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিভিন্ন ব্যারাকে ঘুরে পরিকল্পনা বাস্তবায়নের ব্যবস্থার তদারকি করলেও অপারেশন সার্চলাইটে অংশ নেওয়ার জন্য সামরিক বাহিনীর কারো কাছেই কোনো লিখিত অর্ডার পাঠানো হয়নি। সময় জানিয়ে মেজর জেনারেল খাদিম হুসেইনের কাছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের কাছ থেকে ফোন এসেছিল ২৫শে মার্চ সকাল ১১টায়। সংক্ষেপে বলা হয়, খাদিম, আজ রাতেই। হিসেব করা হয়েছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ততক্ষণে নিরাপদে করাচি পৌঁছে যাবেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত 11:30টায় পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। ভারী অস্ত্রসজ্জিত সৈন্যরা ঢাকা সেনানিবাস থেকে বেরিয়ে আসে। একই সাথে একাধিক গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈন্যরা ছাত্রাবাসে হামলা চালায়, শত শত ছাত্র এবং অনুষদ সদস্যকে হত্যা করে। অধ্যাপকদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। পূর্ব পাকিস্তান রাইফেলস সদর দপ্তর পিলখানায় আধা সামরিক বাহিনীকে আক্রমণ করা হয়েছিল এবং অনেক কর্মীকে হত্যা করা হয়। সেনাবাহিনী হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের বাড়ি জ্বালানো হয়, মহিলাদের করা হয় ধর্ষণ। বাঙালি পুলিশ অফিসাররা তীব্র প্রতিবাদ গড়ে তুললে শেষ পর্যন্ত তাদের হামলার মুখে পড়তে হয়। পরাজিত হন তারা। গ্রেপ্তার হন মুজিব। ভোর নাগাদ ঢাকা অবরুদ্ধ হয়ে পড়ে। এক রাতে আনুমানিক ৭,০০০, মতান্তরে প্রায় ১,০০,০০০ মানুষ নিহত হন। এই অভিযানের ফলে লক্ষ লক্ষ বাঙালি ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানে শরণার্থী শিবিরগুলো বাস্তুচ্যুত পরিবারগুলিতে ভরে যায়। কিন্তু এও ঠিক, প্রদীপের তলায় থাকে অন্ধকার। মুক্তিযোদ্ধারা ততদিনে দেশের স্বাধীনতা অর্জনে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন। তারা পাশে পান ভারতীয় সেনাবাহিনীকে। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর বিকেল
এ সময় ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশর একটি টেলিফোন আসে ভারতের ইস্টার্ন আর্মি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জ্যাক জেকবের কাছে। জেনারেল জেকবকে সেনাপ্রধান মানেকশ যে বার্তা দিয়েছিলেন সেটি হল, পাকিস্তানি বিমান থেকে ভারতের পশ্চিমাঞ্চলে এয়ারফিল্ডগুলোতে বোমাবর্ষণ করা হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অবহিত করার জন্য জেনারেল জেকবকে জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় কলকাতা সফরে অবস্থান করছেন রাজভবনে। পাকিস্তান ভারতের ভেতরে বোমা ফেলার খবরে ভারতীয় সেনা কর্মকর্তারা মোটেও উদ্বিগ্ন হলেন না। এ ধরনের একটি সংবাদের জন্য বরং ভারতীয় সেনা কর্মকর্তারা অপেক্ষায় ছিলেন। সারেন্ডার অ্যাট ঢাকা বইতে জেনারেল জেকব লিখছেন, জেনারেল জগজিৎ সিং অরোরা ছিলেন খুবই উৎফুল্ল। তিনি তার এডিসিকে মেস থেকে 1 বোতল হুইস্কি আনার নির্দেশ দিলেন। আমরা বুঝে নিলাম যে আগামী বেশ কিছুদিন আর বিশ্রামের সুযোগ পাওয়া যাবে না। এর কিছু মাস আগেই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন, সীমান্তে পাকিস্তানের সাথে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মিসেস গান্ধীকে প্রশ্ন করা হয়, ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে কিনা। 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করলে যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় ভারত। 1971 সালে 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেন। এর কয়েকদিন পরে অর্থাৎ 8 ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক রেডিও ভাষণে বলেন, আমাদের যোদ্ধারা এখন ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে এবং তাদের রক্ত আমাদের রক্তের ধারার সঙ্গে মিশে গিয়ে আমাদের মাটিতে বইছে। সে ভাষণে তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারত যুদ্ধে সরাসরি জড়িয়ে যাবার পরে মিত্রবাহিনী গঠন করা হয়। ভারতীয়রা যুদ্ধে জড়িয়ে যাবার কয়েকদিনের মধ্যেই যশোর, খুলনা, নোয়াখালী অতি দ্রুত ভারতীয় এবং মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। পাক বাহিনীর পরাজয় তখন শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 14 ডিসেম্বরের মধ্যে মিত্রবাহিনী ঢাকার কাছে পৌঁছে যায়। ইন্দিরা গান্ধী বেশ জোর দিয়ে বলেন, পাকিস্তান আর আগের মতো থাকবে না। তিনি একই সাথে সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশে যা ঘটছে সে ব্যাপারে ভারত চোখ বন্ধ করে রাখতে পারে না। 1971 অন্তত 1 কোটি বাংলাদেশি ভারতে এসে আশ্রয় নেন। সীমান্ত খুলে দেয় ভারত সরকার। শরণার্থীদের জন্য ক্যাম্প তৈরি করা হয় পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ত্রিপুরায়। ভারতের অর্থনীতির ওপরেও চাপ বাড়তে শুরু করে। 1971 সালের 27 মার্চ ইন্দিরা গান্ধী জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পূর্ণ সমর্থন করছেন তিনি। এরপর তৎকালীন সেনাপ্রধানকেও ভারত সরকার নির্দেশ দেয় পূর্ব পাকিস্তান যেতে। এরপর ভারতের মাটিতেই তৈরি হয় মুক্তিবাহিনী। 13 দিনের যুদ্ধে ভারতীয় সেনার কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না পাকিস্তানের। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে 93,000 সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং অরোরা নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সেদিন থেকেই ভারতে প্রতি বছর 16 ডিসেম্বর তারিখটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যে ভারত বাংলাদেশের জন্ম দিল, সেই ভারত বিদ্বেষ এখন বাংলাদেশের চরম পর্যায়ে। নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে না তো বাংলাদেশ। নির্মমতার শেষ পর্যায়ে পৌঁছে পাক বাহিনী যে অত্যাচার করেছিল বাংলাদেশের উপর, তার জন্য কোনোদিন তারা ক্ষমা চায়নি। প্রসঙ্গ এড়িয়ে গেছে বারবার। আজ সেই পাকিস্তান নির্ভরতা বাংলাদেশকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেবে না তো? আপনি কি বলেন?